আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছে। মানুষের জীবনে কখন কি হতে চলেছে সে তা নিজেও জানে না। ধরো যদি কাল সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সারাদিন ভালো কাটলো, এরপর রাতের বেলায় তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ ভয়, রহস্য আর হিংস্রতা দিয়ে ঘেরা থাকে, তখন তুমি কি করবে? এই মুভির কাহিনী শুধুমাত্র একটা নিছক কাল্পনিক কাহিনী নয়, বাস্তব জীবনে এরকম ঘটনা ঘটেছিল। দুইটা মেয়ের জীবন স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু একদিন হঠাৎ করেই তাদের একটা দিন একটা রাত সম্পূর্ণভাবে পাল্টে দিল। জীবন এতটাই ভয়াবহ সারপ্রাইজ নিয়ে আসবে তাদের জীবনে তারা কল্পনাও করতে পারেনি। একটা অসাধারণ সাইকোলজিক্যাল থ্রিলার মুভি এটা। মুভির নাম ওয়েলকাম হোম। মুভির প্রথম দিকে দেখা যায় একজন মানুষকে, যে কিনা একজন ইলেকট্রিশিয়ান, সে জল চাইতে একটি বাড়িতে যায়। বাড়িটা একটা থমথমে ভৌতিক বাড়ির মতো। সেই বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই, কিন্তু হঠাৎ করেই লোকটি গায়েব হয়ে যায়। পরের দৃশ্যে দেখানো হয় একটা মেয়েকে। মেয়েটির নাম হলো অনুজা। পেশায় সে একজন স্কুল শিক্ষিকা এবং স্কুলের বিভিন্ন কলিগদের মধ্যে আরেকজন হলো নেহা। অনুজা এবং নেহাকে স্কুল থেকে জনগণনার জন্য অনেক গ্রামে গ্রামে পাঠানো হয়, আর এই কাজের সূত্রেই অনুজা এবং নেহা পৌঁছে যায় একদিন খুব আলা নামের একটি জঙ্গলে ঘেরা নির্জন এলাকায় একটা বাড়িতে। তারা যে বাড়িতে গিয়েছিল সেই বাড়িতেই ওই লোকটিও এসেছিল। তারা দেখে বাড়ির আশেপাশে কোথাও কিছু নেই, বাড়িটা কেমন যেন ছন্ন ছাড়া। অনুজা এবং নেহা দরজায় ধাক্কা দিতে একটা মেয়ে দরজা খোলে। মেয়েটির নাম প্রেরণা। মেয়েটা ছিল অন্তঃসত্ত্বা, দেখেই বোঝা যায়, এবং আশ্চর্যজনকভাবে মেয়েটির সারা দেহে এমন কিছু দাগ আছে দেখে মনে হয় মেয়েটাকে প্রচন্ডভাবে মারধর করা হয়, কিন্তু মেয়েটার মুখে হাসি। অনুজা জনগণনা সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করে, এই যেমন বাড়িতে কে কে থাকে, কি কি নাম তাদের ইত্যাদি। তবে প্রেরণার উত্তরগুলো কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছিল। তারা জিজ্ঞাসা করে এই বাড়িতে সন্তানের সংখ্যা কয়টা, মানে কয়টা বাচ্চা আছে। প্রশ্নটা শুনে মেয়েটির মুখ কেমন যেন অস্বাভাবিক হয়ে যায়। সে বলে বাচ্চা তো আসে, কাঁদে, কিছুক্ষণ থাকে, আবার মরে যায়, আবার আসে বাচ্চা। ওদের দুজনের মুখ কেমন যেন হয়ে যায় এই উত্তর শুনে। এই সময় একজন বৃদ্ধ প্রতিবন্ধী মহিলা আসে। সে প্রেরণার আম্মা অর্থাৎ ঠাকুমা। সে অনুজা এবং নেহাকে দেখে বিরক্ত হয় এবং এরপর এই দুজন ফিরে আসে। অনুজার মনের মধ্যে প্রেরণা সম্বন্ধে অনেক রহস্যর দানা বাঁধে। মেয়েটাও ভাবে কেন বলছিল, এবং এটা ভাবে কেন সে এই কথা বলছিল, এবং বাড়িটার মধ্যে কিছু একটা আছে। কৌতূহলবশত পরের দিন অনুজা ওই বাড়িতে আবার যাওয়ার কথা বলে, তবে নেহা তাকে বারণ করে, বলে ওই বাড়ির পরিবেশ এবং লোকজন কেমন যেন আজব টাইপের, ওখানে আমাদের যাওয়া উচিত হবে না। কখন কোন বিপদ অপেক্ষা করে কে জানে। তবে কথায় আছে না, কপালে বিপদ থাকলে কে আটকাবে। ওরা দুজন আবার যায় সেই বাড়িতে, এবং সেখানে যেতেই তাদের সঙ্গে দেখা হয় এই মানুষটার সাথে। দেখতেও একদম ভোলা ভালা মানুষ। তার নাম হলো ভোলা। কেমন যেন একটু অ্যাবনর্মাল টাইপের, অস্বাভাবিক। তারা ভোলাকে দেখেই প্রথমে ভেবেছিল সে বোধহয় বাড়ির চাকর, তবে ভোলা আসলে লীলা অর্থাৎ প্রেরণার ঠাকুরমার ছোট ছেলে। ভেতরে যেতেই অনুজা এবং নেহাকে বলে প্রেরণা অসুস্থ, তার সাথে আজ দেখা করা যাবে না। সেখানে আরো একটি নতুন চরিত্রের সঙ্গে আমাদের দেখা হয়, এর আগে দেখা যায়নি। এর নাম হলো ঘনশ্যাম, লীলার বড় ছেলে। সে কোনো কথা বলে না, কারণ সে নাকি 5 বছরের জন্য মৌন ব্রত নিয়েছে, অর্থাৎ 5 বছর সে একটা কথাও বলবে না। অনুজা এবং নেহা তাদের সাথে কথা বলে সেখান থেকে বেরিয়ে আসে। তবে যাওয়ার সময় হঠাৎ করেই প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। সেখানে নেহা বলে এই বৃষ্টিতে যাওয়া ঠিক হবে না, আর গাড়িও চালানো যাবে না, সেটা তো কাদায় ভেসে যাবে। ওদের সাথে একটি স্কুটি ছিল, তাদের আটকায় এবং বলে এই বৃষ্টিতে তোমরা এখান থেকে যেতে পারবে না, এখানেই থেকে যাও। তারা কিন্তু করলেও তারা সেখানে থেকে যায়। রাতে সবাই একসাথে ডিনার করতে বসে এবং ওরা লক্ষ্য করে, দেখে মনে হয় প্রেরণা অনেক দিন ধরে কোনো খাবার খায়নি। এরপর ভোলা অনুজা এবং নেহার থাকার জন্য একটি ঘর দেখিয়ে দেয়। এখানে একটা কথা বলে রাখি, ভোলার চোখ দেখলে বোঝা যায় কেমন যেন অদ্ভুত দৃষ্টি। সে নেহা আর অনুজার দিকে তাকিয়ে আছে। নাম ভোলা হলেও তার চোখের মধ্যে যেন যৌনতা, লোলুপতা আর আসক্তি অদ্ভুত একটা মিশ্রণ ঘটেছে। নেহা এবং অনুজা সারা রাত জেগে ভোর হওয়ার জন্য অপেক্ষা করে, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে থাকে। তখন ওই সময় ভোলা তাদেরকে জল দিতে আসে এবং তারা যে আলোচনা করছিল সেটা শুনে ফেলে। সেটা তার দাদা ঘনশ্যামকে গিয়ে বলে দাদা আমাকে যেতে দাও, ওই মেয়েগুলো তো নোংরা মেয়ে, ওরা তো বাড়িতে কোনো কিছু না বলেই এখানে চলে এসেছে, এখানে আমি সব শুনেছি। আর ঠিক এই জায়গাতেই ভোলার ভোলা ভালা মুখের ভেতরে যেন এক শয়তান লুকিয়ে আছে, তার প্রথম পরিচয় পাওয়া যায়। ঘনশ্যাম কিছুতেই ভোলাকে যেতে দিতে নারাজ, কিন্তু ভোলাকে দেখা যায় তার চোখ দিয়ে জল পড়ছে প্রায়। কেমন যেন একটা বাচ্চাদের মতো জেদ করতে থাকে এবং বলে দাদা
যেতে দাও না দাদা, অনেক দিন ধরেই তো যাই না, এবার যাই। এখানে প্রশ্ন আসে, ভোলা কোথায় যেতে চাইছিল? না, ভোলা কোনো জায়গায় ঘুরতে যেতে চাইছিল না। ভোলা সেই মেয়ে দুটোকে ধর্ষণ করার জন্য যেতে চাইছিল এবং সেই মেয়ে দুটোকে ধর্ষণ করার অনুমতি নিচ্ছিল তার দাদার কাছ থেকে। ছোট্ট বাচ্চারা যেরকম কোনো একটা খেলনার জন্য কাঁদতে কাঁদতে জিদ ধরে, সে ধর্ষণ করার জন্য সেই রকমই কাঁদতে কাঁদতে মিনতি করছিল তার বড় দাদার কাছে, যাতে তার দাদা অনুমতি দেয়। আর সে ওই মেয়ে দুটোর ঘরে গিয়ে ঢুকে। তখন লীলা ঘনশ্যামকে বলে, তুই তো ওর এসব আবদার রাখিস, বারণ করিস না, বারণ করলে কিন্তু ভোলা পালিয়ে যাবে। এরপর গভীর রাতে অনুজা জানলার দিকে তাকিয়ে হঠাৎ করেই চমকে ওঠে। সে নেহাকে বলে সে যেন একটা মৃতদেহ দেখেছে ওই বাহিরের ঘরটাতে। দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা ঠিক করে তারা সেখান থেকে পালিয়ে যাবে, কারণ যে বাড়িতে একটা মৃতদেহ বাইরে পড়ে আছে তার মানে বাড়িটা সম্পূর্ণ নিরাপদ নয়, বাড়ির ভেতরের মানুষগুলো নিরাপদ নয়। বাড়ির সবাই তখন ঘুমাচ্ছিল। তারা লীলার ঘর থেকে কোনো রকম পা টিপে টিপে গোপনে চাবি চুরি করে নেয়। নেহা বারণ করে, বলে এখনো বৃষ্টি হচ্ছে, তার উপর অন্ধকার জঙ্গল, পার হওয়া কোনো মতেই সম্ভব নয়। অনুজা বলে আগে অন্তত এটা নিশ্চিত হয়ে যায় যে ওখানে যে মৃতদেহটি রাখা আছে ওটা কি সত্যি মানুষের মৃতদেহ নাকি অন্য কিছু। তারা সেখানে যায় এবং তাদের চোখে পড়ে মানুষের হাতের কাটা একটা আঙ্গুল আর কুড়ে ঘরে থাকা একটা বন্দি মানুষ অনুজাকে আক্রমণ করে। দুজনেই ভয় পেয়ে পাগলের মতো ছুটতে শুরু করে। যখন ফোন করে সাহায্য নিতে চায়, অনুজা বুঝতে পারে তার ফোন জলে পড়ে গেছে আর নেহা তার ফোনটি ওই বাড়ির রুমের মধ্যে ফেলে এসেছে। আর অন্ধকার এতটাই ছিল যে তাদের এখান থেকে বের হওয়া কোনো মতেই সম্ভব না। তারা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ঘাবড়ে যায় এবং তাই বাধ্য হয়ে তারা আবার সেখানে ফিরে যায়। ওরা দুজনে সিদ্ধান্ত নেয় যে যেহেতু বাড়ির কেউ তাদের বাইরে যাওয়ার ঘটনাটা জানে না, তাই তারা কাউকে কিছু না বলে কোনো রকম রাতটি কাটিয়ে সকাল হতে এখান থেকে চলে যাবে। আর এরপরেই ঘটে আসল বিপদ। সকাল হওয়ার সাথে সাথে নেহা অনুজা বাহিরে বেরিয়ে আসে এবং তখন লীলা বাড়ির সবাইকে নিয়ে কিছু একটা মন্ত্রপাঠ করছিল। আর মুভিতে এটা বারবার দেখা যায় যে প্রেরণা একটা পিঁপড়েকে বারবার আটকে রাখার চেষ্টা করে, কিন্তু কেন এটা করে এর একটি গভীর অর্থ আছে। এই মুভির মধ্যেই তা সেটা পরে জানা যাবে। নেহা এবং অনুজা যখন গাড়িতে উঠে স্টার্ট দেয়, লীলা হঠাৎ করেই ঘনশ্যামকে বলে, ঘনশ্যাম কাল রাতে মেয়েগুলো বাড়ির বাহিরে গিয়েছিল। এটা শোনার পরেই ঘনশ্যাম ছুটে যায় ওদেরকে আটকাতে, কারণ ঘনশ্যাম বুঝে যায় যে মেয়ে দুটা কাল রাতের বেলায় নিশ্চয়ই তাদের বাড়িতে এমন কিছু দেখেছে যার জন্য তারা পালিয়ে যেতে চাইছিল এবং বাইরে গিয়ে কাউকে বা পুলিশকে বলে দেয়, তাহলে তার বাড়িতে পুলিশও আসতে পারে এবং তাদেরকে ধরে নিয়ে একটা স্টোর রুমের মধ্যে বন্দি করে রাখে। নেহা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে এবং সেই বাড়ির স্টোর রুমের দরজার সামনে এসে সে চিৎকার করে ডাকলে তাদের উপর ফুটন্ত গরম জল ঢেলে দেয়। এভাবেই তাদের উপর প্রচন্ড হিংস্রতা চলতে থাকে। পরের বার যখন আবার চিৎকার করতে থাকে তখন ঘনশ্যাম এবং ভোলা লাঠি নিয়ে এসে তাদেরকে প্রচন্ড টর্চার করতে থাকে। নেহা একেবারেই ভেঙে পড়ে, কিন্তু অনুজা তখনও হাল ছাড়েনি। সে বলতে থাকে আমাদেরকে যেভাবেই হোক এখান থেকে বেরোতেই হবে। এরপর ঘনশ্যামকে দেখা যায় প্রেরণার সাথে এমন কিছু করতে যেটা কল্পনার বাহিরে। ঘনশ্যামকে দেখা যায় সে প্রেরণার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত, কিন্তু প্রেরণার চোখে মুখে কোনো রকম কোনো উত্তেজনা বা কোনো রকম ভয় বা কোনো ধরনের কোনো কিছু ছিল না। প্রেরণা কেমন যেন একটা স্বাভাবিক মুখ করে আছে, আর তখনও সে একটা পিঁপড়াকে আটকাচ্ছিল। একজন মানুষ তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত, অথচ তার মুখ দেখে বোঝাই যায় না। সে তখনও সেই পিঁপড়াটাকে নিয়েই ব্যস্ত আছে এবং সেই পিঁপড়াটাকে বারবার আটকে রাখার চেষ্টা করছে। দৃশ্যটা যতটা অদ্ভুত ঠিক ততটাই বেদনাদায়ক। এবং এখানে বলা যাক যে মেয়েটা আসলে পিঁপড়াটাকে কেন বারবার আটকায়। একটা মানুষের উপর শারীরিক মানসিক অত্যাচার করতে করতে এক সময় মানুষ মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ে। তখন তার ভালো মন্দ এসব কোনো জ্ঞানই থাকে না। তার সঙ্গে কি ঘটছে না ঘটছে এই সমস্ত কিছুই সে মেনে নেয়। সে মানে এই সকল ঘটনা স্বাভাবিক ঘটনা। আর এই জন্যই যখন ঘনশ্যাম তার সঙ্গে যৌন সম্পর্ক করে তখন তার চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন এটা প্রতিদিনের একটা সাধারণ ঘটনার মতো। যেমন আমরা জল খাই, আমরা স্নান করি, আমরা খাবার খাই, এরকম ঘটনার মতোই হয়ে গেছে। এবং বারবার পিঁপড়াকে কেন বন্দি করে রাখার চেষ্টা করে, কারণ সেই বাড়ির মধ্যে তার উপর সবাই মিলে প্রচন্ডভাবে অত্যাচার করে এবং তার মনের মধ্যে একটা চাপা ক্ষোভ সে শুধুমাত্র সেই পিঁপড়ার উপরেই মেটাতে পারে। সে নিজেকেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। একটা পিঁপড়াকে বারবার বন্দি করার মধ্যে দিয়ে সে ভাবে আমি একটা জীবকে এভাবেই এখানে বন্দি করে রাখবো, ঠিক যেভাবে এই বাড়িটার মধ্যে এই মানুষগুলো আমাকে বন্দি করে রেখেছে বছরের পর বছর। আমিও এই পিঁপড়ার ওপর একইভাবে অত্যাচার করব, যেভাবে প্রতিদিন আমার ওপর
অত্যাচার হয়। একটা মানুষ অনেক সময় মুখে কিছু না বললেও তার মনের ভিতর এইসব জিনিসগুলো বারবার ঘুরতে থাকে। হয়তো সে পরিস্থিতিকে মেনে নিয়েছে, তার মানে এই নয় যে তার মন থেকে সে অত্যাচারগুলো সব মুছে গেছে। এদিকে অনুজা স্টোর রুমটা দেখে, সবকিছু বুঝে যায় যে এখানে প্রেরণার সন্তান জন্ম নেয় এবং সেই সন্তানগুলোকে মারা হয় এখানে। এইসব দেখতে দেখতে সে একটা নালার মতো কিছু খুঁজে পায় যে দিক দিয়ে পালানো যাবে। তখন অনুজা নেহাকে নিয়ে বেরিয়ে পড়ে, বাইরে এসে একটা গাড়ির ভিতরে লুকায় আর অনুজা যায় সেই বন্দি লোকটাকে বাঁচাতে। এবং তখনই সেই লোকটার মুখে শুনে যে লোকটাও একদিন এই বাড়িতে জল চাইতে এসেছিল এবং জল চাইতে এসে সে বাচ্চার কান্না শুনতে পায়। সেদিন একটা বাচ্চার জন্মগ্রহণ করেছিল আর সেদিনই বাচ্চাটার মৃত্যু। এদিকে দেখা যায় নেহার দাদা নেহার খোঁজ করতে করতে সেই এলাকায় চলে আসে, কারণ সে স্কুলে খবর নিয়েছিল যে আগের দিন নেহা কোন গ্রামে গিয়েছিল এবং সেই জন্যই সে নেহাকে খুঁজতে এই গ্রামে এসেছে। এবং সে এসে নেহার লকেট দেখতে পায়, দেখে নেহার লকেটটা সেখানে পড়ে আছে। আর এটা দেখেই সে বুঝে যায় যে তার বোন কোনো বিপদে আছে। নেহা যখন তার দাদার সামনে আসে সেই সময় নেহার দাদাকে ঘনশ্যাম পাথর মেরে থেতলে হত্যা করে এবং দেখা যায় নেহার দাদার মাথা থেতলে যাওয়ার পর ঘনশ্যাম আর ভোলা কতটা খুশি, তাদের চোখে মুখে খুশির ঠিকানা নেই। এবং সাথে সাথেই ওই বন্দি লোকটাকে ঘনশ্যাম খুন করে। আবারও বন্দি করা হয় নেহা এবং অনুজাকে, তবে এবার দুজনকে আলাদা রুমে রাখা হয়। আরও মানসিক অত্যাচার শুরু হয়। অত্যাচারের সীমা তখন লিমিট ছাড়িয়ে যায়। তখন ঘনশ্যাম অনুজার একটা কান কেটে নেয় আর ভোলাকে দেখা যায় সে আগের মতোই তার দাদার অনুমতি নিয়ে নেহাকে হিংস্র পশুর মতো ছিঁড়ে খায় আর ধর্ষণ করতে থাকে বারবার, যেটা এতদিন ভোলা চাইছিল। নেহাকে দেখা যায় সে ধর্ষিত হওয়ার পরে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কোনো রকম সে বেঁচে যায়। বলা যায় নেহার সাথে তারা আরো মানসিক অত্যাচার শুরু করে। আর অনুজাকে দেখা যায় সে জানালার গ্রিল খুলে পালায়। সে প্রথমে সেই বাড়ির একটা ঘর জ্বালিয়ে দেয় এবং এটা দেখে ঘনশ্যাম, ভোলা এবং লীলা আরো রেগে যায়। আর এদিকে দেখা যায় প্রেরণা এসে নেহাকে জল দেয়। তারপরেই প্রেরণার মুখে যা শোনা যায় তা সত্যি কল্পনার বাহিরে। সে খুব স্বাভাবিকভাবেই বলে, জানো আমার বাবা এমনিতে খুব ভালো মানুষ। আমার বাবার সব কথা শুনলে বাবা মারে না, আবার খেতেও দেয়। একদিন আমার মা এই বলতেই বলে আমার মায়ের নাম ছিল সাবিত্রী। বাবার কথা শুনেনি, তাই বাবা আমার মাকে সেদিনই মেরে ফেলেছিল। ঘনশ্যাম বাবা হয়ে এতদিন ধরে নিজের মেয়েকে ধর্ষণ করছে এবং তার নিজের স্ত্রীকে খুন করেছে। নেহা প্রেরণাকে অনেক অনুরোধ করে প্রেরণা যাতে তাকে পালাতে সাহায্য করে। অবশেষে প্রেরণা তাতে রাজি হয়। এদিকে দেখা যায় অনুজা সুযোগ পেলেও পালিয়ে যায় না। ভোলা যখন পাগল কুকুরের মতো অনুজাকে মারার জন্য খুঁজছিল, অনুজা তার পিছনেই দাঁড়িয়েছিল। অনুজা ভোলাকে ধরে নির্মমভাবে মারতে থাকে। নারী দুর্বল হতে পারে শুধুমাত্র শারীরিকভাবে, কিন্তু মানসিক শক্তিতে নারীর উপরে কেউ নেই। এত নৃশংসতা এবং এত অত্যাচারের যোগ্য বদলা নিতে শুরু করে। সে আদমরা করে ফেলে ভোলাকে, তবুও শান্ত হয় না। ভোলার উপর বসে ভোলার বুকের মধ্যে বারবার ছুরি দিয়ে, যেমন করে মানুষ মাটিতে গর্ত করে ঠিক সেইভাবে ছুরি চালাচ্ছিল ভোলার বুকের উপর। ভোলার বুক থেকে রক্ত ছিটকে ছিটকে বেরোচ্ছিল। শেষ পর্যন্ত ভোলাকে সেখানে রেখেই আবার সেই বাড়িতে ফিরে আসে। আর নেহা তখন অনুজার কাছে এসে প্রেরণার সব কথা বলে। অনুজা অবাক হয়ে যায়। এরপর নেহা পালাতে চাইলে অনুজা বলে, আমি ভোলাকে মেরে ফেলেছি, এবার আরেকটাকে মারতে যাচ্ছি। ওকে না মেরে আমি এখান থেকে যাব না। যে মানুষ নিজের মেয়ের সাথে এসব করতে পারে সে মানুষ নয়, নরপিশাচ, অধম। আমাদের উপর মানসিক অত্যাচার করেছে। আমি ওকে না মেরে পালাবো না, আগে ওকে মারবো, তারপর এখান থেকে পালাবো। অনুজার চোখে মুখে একটা হিংস্র বর্বরতা। একটা নরপিশাচকে মারতে চায়। অনুজা এবং নেহা এবার বাড়ির ভেতরে ঢুকে। ঘনশ্যাম বুঝতে পারে বাড়ির ভেতর আবার কেউ এসেছে। সে ছাদে চলে আসে এবং অনুজাকে দেখতে পায়। এবার অনুজা এবং ঘনশ্যামের মধ্যে লড়াই চলতে থাকে। অবশেষে অনুজা ঘনশ্যামকে মারতে সক্ষম হয়। অন্যদিকে লীলা নেহাকে মারতে গেলে নেহার হাতে থাকা কাঁচির মতো অস্ত্রটা লীলার গলায় বেঁধে যায় এবং লীলা সেখানে মারা যায়। বেঁচে থাকে শুধু প্রেরণা। আর সব সময়ের মতো আজকেও প্রেরণার চোখে মুখে কোনো রকম কোনো উত্তেজনা নেই, কোনোভাবেই কোনো কিছুর জন্য কোনো আক্ষেপ নেই। সে চুপচাপ ফ্যাল করে নীরব দর্শক হয়ে দেখে যায়। আসল ঘটনা হলো 20 বছর ধরে প্রেরণার পরিবার এই বাড়িটার মধ্যে থাকছে। প্রেরণার 4টি সন্তান হয়েছিল এবং সবগুলো সন্তানের জন্মদাতা হলো ঘনশ্যাম। আর সে সবগুলো সন্তানকে খুন করেছে। আর এখন আরেকটি সন্তান প্রেরণার গর্ভের মধ্যে আছে। ঘনশ্যাম এবং ভোলা 13টি খুন করেছে। ভোলা একটি মেয়েকে ধর্ষণ করেছে এবং তাদের প্রথম শিকার ছিল প্রেরণার মা সাবিত্রী। সাবিত্রীকে ঘনশ্যাম এবং তার ভাই ভোলা মিলে ধর্ষণ এবং খুন করেছিল। শেষ দৃশ্যে দেখা যায় নেহা এবং অনুজা
তনুজা তারা সেই বাড়ি থেকে বেরিয়ে শহরের দিকে যাত্রা শুরু করে। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। একটা রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে বিশ্বের 18 বছরের নিচে অর্থাৎ শিশু কিশোর অবস্থায় এই রকম মেয়েদের ওপর যৌন নির্যাতন করা হয় এবং সে যৌন নির্যাতন করে তার পরিবারের সদস্য কিংবা তাদের পরিচিত মানুষরাই। এরকম সংখ্যা হলো 60% এবং 90% ক্ষেত্রে এই ধরনের কেস কোথাও নথিভুক্ত করা হয় না। আর এই ছিল আজকের মুভি এক্সপ্লেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর পাশেই থাকবেন। ততক্ষণও ভালো থাকবেন। খোদা হাফেজ।